আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের ব্যাংকিং খাত এবং বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে কথা বলে থাকি। তারই পাশাপাশি আমাদের মহামারী করোনা ভাইরাসের প্রভাবে এই খাতটা কতটা প্রভাবিত হচ্ছে, ধনাত্মক বা ঋণাত্মকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে অন্যতম প্রধান একটি কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান হচ্ছে এনজিও। বাংলাদেশে অনেকগুলো এনজিও আছে, তারা কিন্তু দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। ব্যাংকের যেখানে ঋণ সেবা পৌঁছে দিতে কষ্ট হচ্ছে, সেই জায়গাগুলোতে ঋণ সেবা পৌঁছে দিচ্ছে এনজিও গুলো। আজকে আমরা এনজিও কে প্রাধান্য দিয়ে কথা বলবো এবং সে কথা বলার জন্য আমরা দুজন অতিথিকে আজকে আমাদের সাথে সংযুক্ত করেছি। একে একে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের অতিথিদের সাথে। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই জনাব শামসুল আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর, সিইও। সিও বাংলাদেশে একটি স্বনামধন্য এনজিও। আমি যদি অ্যাব্রিভিয়েশনটা বলি, সোশিও ইকোনমিক হেলথ অ্যান্ড এডুকেশন অর্গানাইজেশন। তারপরে পরিচয় করে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। তারপর পরিচয় করে দিতে চাই জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, স্ট্যান্ডার্ড ব্যাংক। আপনাকেও স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আমরা যেহেতু অনুষ্ঠানে বলেছি যে আমরা আজকে এনজিওর যে কার্যক্রম, সে কার্যক্রম নিয়ে কথা বলবো, তাই আমরা এই বিষয়ে কথা বলার জন্য প্রথমেই যেতে চাই জনাব শামসুল আলম আপনার কাছে। তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর, সিইও। আপনাদের যে এনজিওটি, বাংলাদেশে অনেকগুলো এনজিও এখন কাজ করছে দারিদ্র্য বিমোচন এবং সমাজ সেবামূলক নানা কাজে। আপনাদের এনজিওর নামের সাথে মনে হয় যদি আমি কাজের মিল দিয়ে অনুষ্ঠান শুরু করি, আপনাদের সোশিও ইকোনমিক হেলথ অ্যান্ড এডুকেশনাল অর্গানাইজেশন, মানে শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে আপনারা নিশ্চয়ই কাজ করে থাকেন। সে ব্যাপারে যদি কথা দিয়ে আমরা শুরু করি যে আপনারা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কি কাজ করছেন? ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শককে। আসসালামু আলাইকুম। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, প্রতিষ্ঠানটির নাম সিও, সংক্ষেপে। পুরা নামটা সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন। আমার নাম শামসুল আলম। মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো মানুষের কল্যাণে, দারিদ্র্য বিমোচনে নিবেদিতভাবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে নীরবে। সিও প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তার নামের সাথে সুর মিলিয়ে বলে যায়, যেমন সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন। ইকোনমিকের একটা বিষয় রয়েছে, হেলথের একটা বিষয় রয়েছে, এডুকেশনের একটা বিষয় রয়েছে। আমাদের সরকার সহ বিভিন্ন দাতা সংস্থা অর্থায়ন করে থাকে। সে সমস্ত অর্থায়নের মাধ্যমে আমরা হেলথ সেবা আমাদের উপকারভোগীদের মাঝে পৌঁছে দিয়ে থাকি। এডুকেশনের প্রজেক্টের শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, কিশোর কিশোরী শিক্ষার কার্যক্রম আমাদের চলমান আছে। দীর্ঘদিন ধরে আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করে থাকি। এছাড়াও ব্যাংকের বিভিন্ন সেবা, তার মধ্যে ব্যাংক আমাদেরকে বিভিন্ন প্রকল্প ভিত্তিক ফাইন্যান্স করে থাকে। সে সমস্ত প্রকল্পে আমরা কৃষকদের ম্যাক্সিমাম ঋণগুলো দিয়ে থাকি। কৃষকদের দোরগোড়ায় ঋণ সেবা পৌঁছে দিয়ে আমরা কৃষকদের সেই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়তা করে থাকি। এই সমস্ত বাস্তবায়নে সহায়তা করার কারণে কৃষকদের যে সমস্ত প্রকল্প সুন্দরভাবে বাস্তবায়ন হয়। এক সময় দেখা যেত, এখন কিন্তু কৃষিতে বিপ্লব ঘটেছে। শুধু এই এনজিও প্রতিষ্ঠানগুলি বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন প্রকল্পে কৃষকদের নিয়ে কাজ করে থাকে। সে কারণে কৃষকদের নিয়ে ব্যাপক একটা বিপ্লব হয়েছে।
এনজিওদের কারণেই আমি মনে করি। আর এই এনজিওদের সহায়তা করেছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক। জি, আমরা সেই বিষয়টা নিয়ে কৃষকদের সহায়তা, কৃষি প্রকল্পে ব্যাংক ঋণ এনজিওর মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। সেই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলতে চাই। যে কথায় আমি ছিলাম অনুষ্ঠানের শুরুতে যেটা বলেছিলাম যে জি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আপনি বলছিলেন যে আপনারা স্বাস্থ্য খাতে সেবা দিয়ে থাকেন এবং বয়স্ক শিশু শিক্ষার ক্ষেত্রে সহায়তা করে থাকেন। স্বাস্থ্য খাতে যদি করে বলি থাকে। যে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কি ধরনের সেবা দিয়ে থাকেন বা এই সেবাগুলো কারা পায়? বা সেবা নিতে হলে মানুষকে কি করতে হয়? সে সেবাগুলো পায় সাধারণত গ্রামের যে সমস্ত সাধারণ মানুষ আছে একেবারেই সাধারণ নিম্ন মানে দুর্বল শ্রেণীর মানুষগুলি যারা আছে, অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, তারা সেবাগুলি পেয়ে থাকে। এবং এই সেবাগুলি পেতে গেলে তাদের কোনো আমাদের যে টিম আছে, আমাদের যে ডাক্তার আছে, আমাদের যে গ্রুপ আছে, প্রত্যেকটি গ্রুপে তাদের এই স্বাস্থ্য সেবাটি আমরা পৌঁছিয়ে দিই। প্রাথমিক কি, স্বাস্থ্য কি সেবাটা ধরনের আমরা সেখানে সেবা? পৌঁছে দিই। কি, কি ধরনের এটা সেবা, হলো যেমন স্বাস্থ্যসেবা? এই স্বাস্থ্যসেবার ধরন যেমন প্রাথমিকভাবে তার প্রাথমিক চিকিৎসার জন্য যা প্রয়োজন হয়। বড় ধরনের কোনো সেবা আমরা দিই না। অবশ্য অনেক এনজিও গুলো বড় সেবাগুলো দিয়ে থাকে। তাদের বড় ধরনের চিকিৎসা সেবাও দিয়ে থাকে। কিন্তু সিও প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। প্রাথমিক তার যে চিকিৎসাগুলো প্রয়োজন, এগুলো তারা দিয়ে থাকে। আমরা দিয়ে থাকি। জি। আ আপনাকে ধন্যবাদ। আমরা আ এবার একটু চলে যেতে চাই। আমাদের আরেকজন অতিথি আছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, স্ট্যান্ডার্ড ব্যাংক। আপনার সাথে কথা বলতে চাই। তিনি আমাদের একটু আগে আমাদের সাথে যিনি সংযুক্ত ছিলেন জনাব শামসুল আলম, তিনি বলছিলেন যে উনি যে এনজিওটাতে আছেন সেই এনজিওটা কাজ করছে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আম মানুষ কৃষকদেরকে ঋণ সেবা দেওয়ার নিয়ে উনারা কাজ করছেন এবং সেই ঋণ সেবা দেওয়ার ক্ষেত্রে উনি একটি ক্লু বলছিলেন যে উনারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে উনারা ঋণ নিয়ে তারপরে উনারা সেই ঋণ বিতরণ করে থাকেন এবং আমাদের অনুষ্ঠানে যারা নিয়মিত দর্শক আছেন তারা কিন্তু জানেন আমরা এই বিষয় নিয়ে সবসময় কথা বলে থাকি যে এনজিও ব্যাংকের কাছ থেকে ৯% বা কৃষি ঋণ নিলে ৮% হারে বর্তমানে ঋণ নিতে পারছে। ঋণ নিয়ে সেটাকে 20% বা তার কাছাকাছি বা কখনো তার থেকেও বেশি হারে ঋণ দিচ্ছে। এবং এখানে কি এনজিও আসলেই একটি বিরাট বড় মুনাফা করে ফেলছে কিনা এটা নিয়ে একটা তর্ক থেকেই যায়। সে বিষয়ে আমরা শামসুল আলম সাহেবের কাছ থেকে জানবো। তবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা যখন একটা এনজিওকে ঋণ দিয়ে থাকেন, সেই ঋণ দেওয়ার সময় আপনারা কি, কি দিকগুলো ১ম এ বিবেচনা করেন? ফুলেল চৌধুরী আপনাকে ধন্যবাদ। আ আমরা আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক আ ঋণ দিয়ে থাকি যেকোনো প্রতিষ্ঠানের ইয়েতেই। আর এনজিও গুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা বা বাংলাদেশ ব্যাংকের কিছু আ রেগুলেটরি বডির কিছু বাধ্যবাধকতা আছে। আমাদের সেগুলো মেইনটেইন করে আ ঋণ দিতে হয়। আমরা বাংলাদেশ ব্যাংকে সাধারণত আমাদের ১ম এই যে ইয়েটা দেয়, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তার জন্য আ অর্থনৈতিক উন্নতি করার জন্য আমাদের গ্রামাঞ্চলের কৃষকদের, অশিক্ষিত দরিদ্রদের তাদের উন্নতি খুবই জরুরি। তাদের উন্নতি ছাড়া আর্থিকভাবে একটা স্ট্রং বেস করা সম্ভব না। সেজন্য বাংলাদেশ ব্যাংক প্রত্যেক ব্যাংকেই একটা আ টার্গেট দিয়ে দেয়। এবং আমরাও সেটা আচ্ছা। চেষ্টা করি। বাট ব্যাংকিং আ প্রতিষ্ঠানে আ সেই রুট লেভেলে গিয়ে যেভাবে মানে ওয়ার্কফোর্স দরকার হয়, ব্যাংক প্রতিষ্ঠান সেভাবে পারে না। তাই আমরা এনজিওর মানে হেল্প নিই। আমি যদি এনজিও কথাটা একটু পরিষ্কার করি, আমি নিজে বোঝার জন্য এবং আমার দর্শকদেরকে বোঝানোর জন্য যদি একটু পরিষ্কার করি, আপনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক প্রতিটা ব্যাংকই একটা টার্গেট দিয়ে দেয় আম প্রান্তিক মানুষেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে, কৃষকদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে। হুম। তো সেইটা কি টার্গেটটা কি এনজিও কে দিতে হবে এমন কিছু থাকে? নাকি আপনারা মানুষকে সরাসরিও দিতে পারেন, এনজিওর মাধ্যমেও দিতে পারেন দুভাবেই? না, আসলে এনজিও বেসটা প্রিফার না। প্রিফার হচ্ছে আমরা ডিরেক্ট যদি পারি, আমরাই যদি তাদের কাছে তাদের প্রান্তে পৌঁছে দিতে পারি। কিন্তু সেটা আ ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই কঠিন হয়ে যায়। এখানে একটা অনেক বেশি ম্যান পাওয়ার দরকার হয়। আ অনেক সবকিছুই ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়। আ যেমন মেক্সিমাম ঢাকা কেন্দ্রিক যেগুলো ব্রাঞ্চ সেগুলো তো গ্রামে এইভাবে লোন দিয়ে বা সেই প্রান্তিক পর্যায়ে পৌঁছতে পারে না। হয়তোবা গ্রামের যে বাসগুলো আছে তারা দিতে পারে।
সেগুলো সম্ভব হয়, কিন্তু ঢাকা কেন্দ্রিক ব্রাঞ্চগুলোতে সেগুলা কঠিন হয়ে যায়। তার জন্যই আমরা স্বভাবতই এনজিওর হেল্পটা নিই। সেক্ষেত্রে তাদের পারফরম্যান্সটা আমরা evaluate করতে পারি, এবং সেটা যদি বেটার মানে আমাদের কাছে সন্তোষজনক হয় যে হ্যাঁ, যেভাবে চলার কথা সেভাবে চলছে, আমরা সেটা মনিটরিং করি নিয়মিত। যদি আমাদের সবকিছু নিয়মের মধ্যে থাকে, আমরা তখন এটা প্রসেস করতে পারি। কিন্তু আমরা আচ্ছা। প্রিফারেবলি যেটা জি, জি, বলুন। আপনার কথা যদি শেষ করুন। কৃষকদের হাতে আমরাই যদি কৃষকদের হাতে নিজেরা ব্যাংক যদি কৃষকদের হাতে টাকা দিতে পারে, সেটাই বেটার। বাট সেটা ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই কঠিন হয়ে যায়, বিশেষ করে শহরে ব্রাঞ্চের ক্ষেত্রে। আচ্ছা। গ্রামীণ, আমি এবার একটু দুজনকে নিয়ে আলোচনা করতে চাই। জনাব শামসুল আলম আমাদের সাথে পর্দায় রয়েছেন। গ্রামীণ যে ব্যাংকগুলো রয়েছে, মানে গ্রামে বা মফস্বল এলাকায় যে ব্যাংকের শাখাগুলো রয়েছে, সেই ব্যাংকগুলোর চেয়ে এনজিওর কাছ থেকে মানুষ বেশি ঋণ গ্রহণ করছে। মানে ব্যাপারটা কি আসলে এনজিওর কাছ থেকে ঋণ উচ্চ হার সুদে হলেও ঋণ গ্রহণ করার পদ্ধতিটা সহজ ব্যাংকের তুলনায়? নাকি মানুষ আসলে এনজিও মানুষের বাড়িতে পৌঁছে গেছে বলে এনজিও কে মানুষ বেশি পছন্দ করছে? জনাব শামসুল আলম। আমি বলছি, গ্রামে ব্যাংক থাকতেও এনজিও থেকে ঋণ নিতে পছন্দ করে কি করে না, এটাই হলো মূল বিষয়। বা কেনই বা এনজিও থেকে একটু এইভাবে নিতে আগ্রহ প্রকাশ করে, বা উচ্চ এনজিও হার ঋণটি ঋণে কেনই বা চায়। এনজিওর কাছ থেকে ঋণ নিচ্ছে, যেখানে কিন্তু অর্ধেকের চেয়েও কম হার ঋণে মানুষ ইচ্ছে করলে ব্যাংকের কাছ থেকে নিতে পারে। নিতে পারতে, হ্যাঁ হ্যাঁ। জি, বলুন। জি। মূলত আপনার এই কথা প্রসঙ্গে আমি একটু জানাতে চাই যে আসলে ব্যাংক আমাদের প্রথম বিষয়টা হলো, ব্যাংক আমাদের ঋণ ডিসবার্সটা, বিতরণটা বা পৌঁছে দেওয়াটা খুব সহজ শর্ত থাকে আমাদের। খুবই আমাদের সহজ শর্ত থাকে ঋণটি দেওয়া। তার বাড়ির উপরে ঋণটি পৌঁছে দেওয়া হয়। হ্যালো, শোনা যায়? জি, 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 শুনতে পাচ্ছি। বলুন, বলুন। তার বাড়ি সহজ শর্তেতে সে ঋণটি পেয়ে থাকে। দ্বিতীয় কথা হলো, ব্যাংক থেকে ঋণ দিতে তাদের একটু জটিল হয়, বা ব্যাংক থেকে তো ঋণ নিতে আসতে হয়, কিন্তু এনজিও ঋণটি তার বাড়ি পৌঁছে দেওয়া হয়। এই একটি সহজ পন্থা। দ্বিতীয়ত হলো, যে কোনো সময় সে ঋণটা চাইলেই সে ঋণটা পেয়ে যায়। আর এই ঋণটা পেয়ে সঠিক সময়ে সে যদি ঋণটা পেয়ে ব্যবহার করতে পারে, তাহলে তার এই প্রকল্পের কোনো ক্ষতি হয় না, সে প্রকল্পে লাভবান হয়। পাশাপাশি এনজিও ঋণের একটু ইন্টারেস্ট রেটটা একটু বেশি পড়ে, কারণ এই ঋণটি দেওয়াই নয়, তার ঋণটি এগেনস্টে প্রকল্পটা সঠিকভাবে বাস্তবায়ন শতভাগ করা এনজিওর দায়িত্ব থাকে, যাতে শতভাগ প্রকল্পটি বাস্তবায়ন করে তিনি লাভবান হয়ে টাকাটি ফেরত দিতে পারে। সেই উপকারভোগী যদি লাভবান না হয়, তাহলে তো সে টাকা ফেরত দিতে পারবে না। যে কারণে তার ওখানে প্রতি সপ্তাহে প্রকল্প দেখা, তার সাথে মিটিং করা, এগুলো করার কারণেই তার প্রকল্পটা সঠিকভাবে বাস্তবায়ন হয়। সাথে সাথে যদি কখনো প্রাকৃতিক দুর্যোগে প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সে যদি মারাও যায়, তাহলে তার ঋণটি মাফ করে দেওয়া হয়। এনজিও ঋণের বহু রকমের সুবিধা আছে। সে ওই ঋণটা নিয়ে কবরে গেল না, সে প্রাকৃতিক দুর্যোগ হলে তার ঋণটি মাফ হয়ে যায়, তা অসুস্থজনিত কারণে চিকিৎসা সেবা পায়, চিকিৎসার টাকা পায়, সে চিকিৎসা গ্রহণ করতে পারে। বহু ধরনের সুবিধা এনজিও ঋণের মধ্যে আছে। এনজিও যে সমস্ত উপকারভোগী, তারা এই সুবিধাগুলো পেয়ে থাকে। যে কারণে এনজিও থেকে ঋণ নেওয়াটার জন্য তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যে না, আমি এনজিও থেকে ঋণ নিতে পারলে আমি লাভবান হব। একটু যদিও রেটটা একটু বেশি হয়, আমাদের ম্যানেজমেন্ট কস্ট অনেক বেশি হয় এই সমস্ত কাজগুলি করতে, যে কারণে আমাদের ইন্টারেস্ট রেটটা একটু ব্যাংকের থেকে বেশি। এই হলো মূল আচ্ছা। সমস্যা। তারপরেও একটু একটু বেশি বেশি, হলেও আসলে কথাটা একটু প্রকৃতপক্ষে নয়, কারণ উপকারভোগীরা প্রফিট হয়, তাদের লাভবান হয়। ব্যাংকে বর্তমানে কৃষি ঋণ চলছে এনজিও থেকে ঋণ 8% হারে। নেওয়াটা তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে।
জি, একটু বেশি নয়, ঋণের রেটটা আসলে অনেকটাই বেশি। হ্যাঁ, কারণ ব্যাংকের বর্তমানে কৃষি ঋণ চলছে কিন্তু 8% হারে, বা সাধারণ ঋণের কথা বললেও 9% এর বেশি কিন্তু নয় কোনো ব্যাংকেই। আর সেখানে এনজিও জি, তো 20% জি, জি, মানে 9 এর দ্বিগুণ হচ্ছে 18, তার থেকে আরো 2% বেশি। 20% যদি বলি। আচ্ছা, আপনি জি, একটি কথা বলছিলেন কথার মধ্যে যে কৃষক তার প্রকল্প শেষে লাভবান হলে তখন সে টাকাটা ফেরত দেয়। আপনারা কি যে ঋণগুলো ফেরত দেয়। বিতরণ করে থাকেন, সেই বিতরণকৃত ঋণ একটা কৃষকের সে ধান বুনলো বা সবজি চাষ করলো, কিছু একটা চাষাবাদ শুরু করলো, বা কোনো গরু পালন, মুরগি পালন কিছু একটা করলো। তার যে প্রকল্পটা, সেই প্রকল্পটা শুরু করা থেকে লাভ পেতে তো তার ৩ থেকে ৬ মাস সময় লাগে। সে কৃষক কি ৩ থেকে ৬ মাস পরে লাগে। এনজিওর টাকা পরিশোধ করে, নাকি তাকে প্রতি সপ্তাহেই কিস্তি পরিশোধ করতে হয়? এখন তার ওন ফান্ড থেকে, তার অন্য সোর্স থেকে কৃষক যখন ঋণটি পেয়ে যায়, তখন সে ফসলটি বিক্রি করে টাকা দেয় এনজিওর। পাশাপাশি কখনো যখন তার সাপ্তাহিক তার কাছে টাকা আনতে, তার কাছে মিটিং করতে যাওয়া হয়, প্রকল্প দেখতে যাওয়া হয়, সে তার ওন সোর্স থেকে, তার অন্য প্রকল্প থেকে সে দেখে যে একবারে আমি এত টাকা না দিয়ে আস্তে আস্তে টাকাটি দিয়ে আমি কমাইয়ে ফেলি। তখন সে কিন্তু টাকাটা কমাইয়ে ফেলে। ফেলে এককালীন এটা কি তার কৃষকের টাকাটা জন্য ওই যে বাধ্যতামূলক? মানে ওই প্রতি সপ্তাহে তাকে টাকা দেওয়াটা কি বাধ্যতামূলক, নাকি সে প্রকল্প শেষে ইচ্ছে করলে কিছু দিতে পারে? কিছু হ্যাঁ, প্রকল্প শেষে ইচ্ছে করলেও দিতে পারে, এমন ধরনের প্রকল্পও তার কাছে দেওয়া আছে। সেই প্রকল্পগুলোর রেটটা, ইন্টারেস্ট রেটটাও কিন্তু আবার কম। সে প্রকল্প শেষ করে টাকা দিয়ে দেবে একবারে, তার ইন্টারেস্টের রেটটাও কিন্তু খুবই কম, অনেক কম। আবার যে প্রকল্পে তার প্রতি সাপ্তাহিক টাকা দেয়, যদি সে টাকা ফেরত দিয়ে দেয় তাহলে কিন্তু তার ইন্টারেস্ট রেট কমে যায়। জি, আপনাকে সাপ্তাহিক ধন্যবাদ। যখন টাকাটা ফেরত দিয়ে দেয় তখন কিন্তু সে জি। দেখা যাচ্ছে। জনাব আব্দুর রাজ্জাক, আপনার কাছ থেকে এবার একটু আমরা জানতে চাই যে ব্যাংকের কাছে এমন কোনো সুবিধা আছে কিনা, যেমনটি জনাব শামসুল আলম বলছিলেন যে এনজিও এই সুবিধা মানুষকে দিয়ে থাকে, বিশেষ করে কৃষি প্রকল্পের ক্ষেত্রে কৃষককে এই ধরনের সুবিধা দিয়ে থাকে, যে সুবিধা থেকে কৃষক তার প্রকল্প শেষ করে তার ফসল বিক্রি করে টাকাটা ফেরত দিতে পারে, তাকে প্রতি মাসে কিস্তি বা সপ্তাহে কিস্তি চালানো তার জন্য বাধ্যতামূলক নয় সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে। তো ব্যাংকের কাছে এই ধরনের কোনো ঋণ দেওয়ার সুযোগ আছে কিনা, যে ব্যাংক কৃষককে এমন কোনো ঋণ দিতে পারে কিনা যেই ঋণ কৃষক তার একবারে পরিশোধ করবে, মানে সে তার ফসল বিক্রি করে টাকা দিবে, যেহেতু সে এই প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট উৎপাদনের জন্য ঋণটা নিয়েছে, সেই উৎপাদন শেষ করে লাভ করে টাকা দিবে, মাঝখানে তার পকেট থেকে আর টাকা দিতে হবে না, এমন কোনো ঋণের ব্যবস্থা কি ব্যাংকের কাছে রয়েছে? অ্যাকচুয়ালি ব্যাংকের ক্ষেত্রে সেই ব্যবস্থাও আছে, কিন্তু শামসুল সাহেব যেটা বললেন, ব্যাংক ওই যে গ্রাহক বা আমাদের কৃষক একবারে টাকা দিতে অনেক সময় ওনার জন্য কষ্টসাধ্য হয়ে যাইতে পারে প্রজেক্ট শেষ করেও। সেক্ষেত্রে সবাই প্রিফার করে যেন উনি অল্প অল্প করে দিয়ে তার ইয়েটা কমিয়ে নিয়ে আসেন, ব্যাংকেরও বা প্রতিষ্ঠানেরও রিস্ক কমে যায়, তারও বোঝা কমে যায় আর কি। কিন্তু আমরা সাধারণত গ্রেস পিরিয়ড দিয়ে তাকে আমরা এইভাবে দিতে পারি, তো তিনি তার প্রজেক্টটাতে যখন থেকে ফল পেতে শুরু করবেন তখন থেকে টাকা দিবেন, বা প্রজেক্টটা শেষ করে টাকা দিতে পারবেন, সেইভাবে সেরকম ব্যবস্থাও করা যায়। আচ্ছা। জনাব শামসুল আলম কতগুলো যুক্তি তুলে ধরেছিলেন, পয়েন্ট তুলে ধরেছিলেন যে বেশি ঋণে, বেশি হার সুদেও মানুষ এনজিওর কাছ থেকে এই কারণে ঋণ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন বাড়িতে গিয়ে টাকা পৌঁছে দেওয়া ছাড়া আর বাকি সেবাগুলো কি ব্যাংক দিতে পারে না? আসলে বাকি সেবাগুলো কি, ব্যাংক বলতেই এখনো আমরা যে বললাম যে এনজিওর মাধ্যমে বা রুট লেভেলে আমরা যেটা যাচ্ছি, এখনো আমাদের সবাই সেই রকম ভাবে শিক্ষিত না। এই দরিদ্র অশিক্ষিত জনগোষ্ঠীকে এখনো ব্যাংক বলতে একটা ভীতি কাজ করে, যে ব্যাংকে গেলে এই করতে হবে, ওই করতে হবে, কথা বলবো কোথায়। তাদের মধ্যে এখনো সেই ইয়েটা ক্রিয়েট হয় নাই যে ব্যাংক গেলে আমি সহজে ঋণটা পেতে পারি। আমি কিন্তু শহরের বর্তমানে বর্তমানে বেসরকারি ব্যাংকগুলোর অবস্থা কিন্তু এমন যে ব্যাংকের ভেতরে কেউ প্রবেশ করার পরেই তাকে ব্যাংক কিন্তু যেকোনো গ্রাহককে উষ্ণ অভ্যর্থনা জানায়। সেটা শহরে হোক বা গ্রামে হোক। গ্রাহক একবার যদি ব্যাংকে প্রবেশ করে তারপরে তো মনে হয় সে আরো অন্যজনকে বলার কথা যে আমি অমুক ব্যাংকে গিয়েছিলাম, ওরা আমাকে সহযোগিতা করেছে, আমাকে সহজ শর্তে ঋণ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে।
কিন্তু আপনি দেখবেন যে গ্রামের মানুষকে এত সহজেও আপনি তা নিতে পারবেন না। আপনি যেভাবে ওই যে সমিতিরা যেটা এনজিওরা যেটা কাজ করে তারা সমিতি বেস কাজ করে। ঠিক আছে? তখন সেখানে তারা গ্রামের মহিলাদের সঙ্গে কাজ করে ২০ জন ২৫ জন মহিলাকে একসাথে নিয়ে তখন নিজেরা একটা দল বেঁধে কাজ করে তো তারা অনেক স্বাচ্ছন্দ্য ফিল করে। বাট যখন তারা ব্যাংকে আসতে চাইবে, ব্যাংকে আসতে চাইলে তার বাড়ি থেকে তার হয়তোবা ১ মাইল, ২ মাইল, ৫ মাইল দূরে যাইতে হবে। সেই যাওয়াটাও তার জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় কিন্তু। এই যে ডোর টু ডোর পৌঁছানো বলতেছেন, হয়তোবা তাকে তার হাসব্যান্ডের সঙ্গে যেতে হবে। সেটাও তার টাইম করা কঠিন। সে যে যাবে, একজন মহিলা বা একজন পুরুষও যে যাইবে, সেটাও তার জন্য হয়তোবা একটু ঝামেলাকরই হয়ে যায়। আ যখন তারা নিজেরা একটা গ্রুপ ভাবে থেকে যায়, সমিতিভাবে করে, তখন তাদের জন্য তাদের নিজেদের একটা বল থাকে বা শক্তি বা তারা গেইন করে মনে হয়। তারা তার জন্য বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা। আপনি সে কথাটা বললেন। আর তিনি আরেকটি কথা বলছিলেন যে সহজ শর্তে এনজিও ঋণ দিয়ে থাকে। ব্যাংকের কি এই কৃষি ঋণ বিতরণ করার ক্ষেত্রে বা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে কি এসএমইর আন্ডারে ঋণ দেওয়ার ক্ষেত্রে কি সহজ শর্ত ব্যাংকের কাছে কি নেই? নাকি ব্যাংকের শর্তগুলো এনজিওর চেয়ে একটু কঠিন? আসলে শর্ত কঠিন না, বাট শর্তগুলো পরিপালন ব্যাপার হচ্ছে ব্যাংক রেগুলেশনের মধ্যে চলে। ব্যাংকের যেকোনো লোনের পাশের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম মেইনটেইন করতে হয়। ছোট হইলেও তখন দেখা যাচ্ছে কিছু জিনিস এসে যায় তাদের জন্য আ মানে বি উম ঝামেলাকর হয়ে যায় যেটা এনজিও হয়তো ওভারলুক করে যায়। যেটা আমরা হয়তোবা ব্যাংক পারে না ওভারলুক করতে। তখন তারা বললাম যে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে না। আ এটা তাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে। কিন্তু শর্ত এনজিও যেভাবে দেয় আমরাও সেই শর্তেই এনজিওকে দিই। আপনি একটা গ্রামের দরিদ্র মানুষকে এই চাষের জন্য, এই কাজের জন্য এইভাবে লোন দিবেন, এই কাজ করবে এই। কিন্তু আমরাও সেই কন্ডিশনই রাখি। বাট আ তারা আ আমার কাছে মনে হয় তাদের ভীতি, স্বচ্ছন্দতা, তাদের একটা গ্রুপ হিসেবে কাজ করা, ডোর টু ডোর যাওয়া সবকিছু মিলে তারা এনজিওটাকে প্রিফার করছে আরকি। প্রিফার করছে মিনস ব্যাংকও হয়তোবা লোকবল নিয়ে সেই কাজটাগুলো করতে পারছে না বলে ব্যাংকও সেইভাবে যাইতে পারছে না। আ তার জন্যই একটা গ্যাপ সৃষ্টি হয়েছে যে ব্যাংক না গিয়ে এনজিও যাচ্ছে সেই কাজগুলাতে। আচ্ছা। আ জনাব শামসুল আলম আবারও আপনার কাছে আসতে চাই। এনজিওর ঋণ বিতরণ নিয়ে একটি কথা প্রচলিত আছে। যদিও কথাটা অনেকটাই আপনারা সংশোধন করার চেষ্টা এখন করছেন। সেটা হচ্ছে যে, যেই কাজের জন্য ঋণ বিতরণ করা হয়েছে গ্রাহকের কাছে, মানে গ্রাহক বলেছে গরু পালন করার জন্য ঋণ নিয়েছে। কিন্তু বস্তুতপক্ষে সে গরু পালন করছে না, গরুর কোনো প্রকল্পতেই সে সংযুক্ত হয়নি। সে এই টাকা দিয়ে অন্য কোনো কাজ করে ফেলেছে। তো সেক্ষেত্রে এই ধরনের জায়গাগুলো থেকে আপনারা মনিটরিং করে যদি এই ধরনের অসঙ্গতি পান, সেক্ষেত্রে আপনারা কি করেন? আসলে আ আ আপনাকে জানিয়ে রাখি যে ঋণ পাওয়ার ক্ষেত্রে বা ঋণ দেওয়ার ক্ষেত্রে আমাদের মনিটরিংটা সবসময় নিয়োজিত থাকে। ঋণটা পেলে তাকে ওই প্রকল্পটাই বাস্তবায়ন করতে হয়। যে প্রকল্পের উপর তার ঋণটি দেওয়া ওটা তাকে বাস্তবায়ন করলেই সে লাভবান হয়। এই এই প্রকল্পের টাকা যদি সে অন্য খাতে নিয়ে যায় তাহলে তার রিস্ক হয়ে যায়। সে কারণে এনজিওরা এটা কোনোভাবেই করতে দেয় না কৃষকদের বা যে প্রজেক্টে যে ঋণটাই নিয়ে থাকে। যে কারণে তাদেরকে প্রকল্পগুলো বাস্তবায়ন করা লাগে এবং বাস্তবায়ন করার জন্যই প্রতি সপ্তাহে তাদের নিয়ে মিটিং করা হয়। বাস্তবায়ন যাতে হয় সে কারণেই প্রতি সপ্তাহে তাদের সাথে মিটিং করা হয় এবং তার শুধু মিটিং করাই নয়, মিটিং করার আরো কিছু আছে তার ছেলে, তার বাচ্চা-কাচ্চা স্কুলগামী হচ্ছে কিনা, স্কুলে যাচ্ছে কিনা, পড়াশোনা করতেছে কিনা, তার সন্তানাদি আ কোনো অসুস্থ হয়েছে কিনা, তার মেয়েটাকে বাল্যবিবাহ দিচ্ছে কিনা, তার ছেলেরা মাদকাসক্ত হচ্ছে কিনা, বহু ধরনের কর্মকাণ্ডর সাথে এই সমস্ত এজেন্ডা নিয়ে প্রতি সপ্তাহে তাদের সাথে আলোচনা হয়। যে কারণে আচ্ছা। আপনি তারা বলছেন যে জনাব শামসুল আলম আমরা যে প্রশ্নটাতে ছিলাম এটা তো খুবই ভালো কথাগুলো আপনি বলছেন। নিশ্চয়ই ভালো যে সমাজের সামাজিকতাকে সুন্দরভাবে ধরে রাখার জন্য আপনি একটি কথা বলেছিলেন যে নীরব বিপ্লব ঘটিয়ে যাচ্ছে এনজিও গুলো মানুষকে ক্ষুদ্র, ক্ষুদ্র ঋণ দিয়ে। সেই ক্ষুদ্র ঋণ আর নীরব বিপ্লব নিয়ে আমরা কথা বলব। তার আগে একটু যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম যে সঠিক প্রকল্পে ঋণ বিনিয়োগ হচ্ছে কিনা নাকি এই ঋণটা অন্য কোনো খাতে ঋণ গ্রহীতা ব্যবহার করে ফেলছে। কিছু আ
আপনারা যারা ব্যাংকে আছেন জনাব আব্দুর রাজ্জাক, আপনি যদি বলেন আপনারা এই ঋণগুলোকে মনিটরিং করে থাকেন। আমরা জানি যে ব্যাংক সরাসরি এনজিওর গ্রাহকের কাছে পর্যন্ত গিয়ে মনিটরিং করে আসে যে এনজিও আসলে সঠিক প্রকল্পে ঋণ বিনিয়োগ করছে কিনা। আপনারা কি কখনো এনজিওর এই ঋণ প্রকল্পে অসঙ্গতি খুঁজে পেয়েছেন? কারণ অনেক ব্যাংকার কাছ থেকে যারা সরাসরি কাজ করেন তাদের কাছ থেকে জানতে পাওয়া গেছে যে গ্রাহকের সাথে কথা বলে ব্যাংক দেখেছে যে সে আসলে এনজিও বলছে যে সে পশু পালনের জন্য ঋণ নিয়েছে, কিন্তু গ্রাহক বলছে যে না আমি পশু পালন করছি না, আমার বাড়িতে কোনো পশু নেই, আমি কোনো পশু পালনও করছি না, আমি ঘর ঠিক করেছি, মানে আমি আমার আবাসস্থল ঠিক করেছি এই টাকা দিয়ে। এই ধরনের ঘটনা অনেক সময় ব্যাংকারের আসলে কাছ থেকে পাওয়া যায়। আপনি ব্যাংকার হিসেবে কিভাবে মূল্যায়ন করেন? জি। আসলে আমি তো আপনাকে পূর্বেই বললাম, আমরা যখন লোন দিয়ে দিই, আ আমাদের প্রসেসটা এরকম, যখন আমরা এনজিওর মাধ্যমে লোন দিই, আমরা লোন স্যাংশনের পূর্বেও বলি আমাদের লোনটা কি পারপাসে আপনি ইউজ করতে পারবেন। মানে আপনি রুট লেভেলে কি আ কৃষকদের, আপনার মেম্বারদের কি পারপাসে দিতে পারবেন। তো আমরা স্যাংশনের পরবর্তীতে সেটা আমরাও পর্যবেক্ষণ করি। আমরা ভিজিট করি, মনিটরিং করি যে এই সেম পারপাসে হচ্ছে কিনা। তারা যখন একটা লোনকে দেওয়ার পর তারা সেই ইনভেস্টমেন্টটা যখন তারা রুট লেভেলে করে, আমরা তাদের কাছ থেকে লিস্ট নিই, কোন গ্রাহককে কত টাকা কোন পারপাসে দেওয়া হইছে এবং কত মেয়াদ এবং তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস আমরা সবকিছু নিই। তারপরে আমরা সেটা ফিজিক্যাল ভিজিট করি। ফিজিক্যাল ভিজিট করার পর আমরা প্রথমেই ফিজিক্যাল ভিজিটের আগে আমরা ওভার ফোন খোঁজ নিই। দেন ফিজিক্যাল ভিজিটও নিয়মিত করতে হয় আমাদের। এটা আমাদের রেগুলেটরি পার্টের মধ্যেই আরকি, বাংলাদেশ ব্যাংকের একটা কন্ডিশনের মধ্যেও পড়ে। তো আমরা সেটাও করি। আপনি যেটা বললেন যে আ আ যে পারপাসে নেওয়া সেই পারপাসে দেখা যায় অনেক সময় তারা অন্য পারপাসে। আসলে কি, গ্রামের দরিদ্র মানুষ যখন লোনটা নেয় দেখা যাচ্ছে একবারে তারা একটা বড় কাজ করবে। দেখা যাচ্ছে যে সে পশু পালন করছে ঠিক, বা আপনি পশুপালনের উদাহরণ দিলেন যে পশু তার নেই। এরকম না, তার পশুপালন ঠিকই আছে। সে ওই কাজটা দিয়ে হয়তোবা পশুপালন করছে না। তারা হয়তোবা সে মনে করেন ৳৫০,০০০ নিল। তার পশু এমনিতেই ছিল। সে পশুপালনটা দেখাইলো যে আমি পশুপালন করছি। বাট ওই ৳৫০,০০০ দিয়ে দেখা যায় ৳৩০,০০০ দিয়ে সে অন্য আরেকটা কাজ করছে। এরকম গ্রামের মানুষের অনেক ক্ষেত্রে হয়ে যায়। এক বা একাধিক কাজ করে। কিন্তু যে পারপাসে নেওয়া অলমোস্ট সব ক্ষেত্রে তারা সাধারণত সেই কাজগুলা তাদের থাকে। যে গ্রামের আচ্ছা, মানুষ এই পারপাস জি। এই করে। খুব বেশি অসঙ্গতি এখানে দেখা যায় না আরকি। সব মিলে মানে গ্রামীণ আ নিশ্চয়ই এই ইয়েতে যে পারপাস গুলা আমরা এই জি? আপনাদের ব্যাংকের পক্ষ থেকে এবং এনজিওর পক্ষ থেকে প্রপার মনিটরিং করার কারণেই মনে হয় এই অসঙ্গতি দেখা যাচ্ছে না। তবে আমরা যেই জায়গাটায় প্রশ্নটা তুলেছিলাম যে আপনি যেমনটি বললেন যে মানুষ হয়তোবা আগে থেকেই এই প্রকল্প নিয়ে আছে, এই প্রকল্পে দেখিয়ে সে অন্য কাজের জন্য টাকা নিয়ে ব্যবহার করছে, কিন্তু হ্যাঁ। ঠিকঠাকভাবে হয়তোবা সেই টাকাটা আবার রিটার্ন করে দিচ্ছে। জনাব শামসুল আলম, আপনি যদি একটু বলেন যে আপনাদের এম আ রিটার্ন এর পাওয়ার ক্ষেত্রে, মানে টাকা ফিরে আসার ক্ষেত্রে, টাকা আদায়ের ক্ষেত্রে সফলতা কতটুকু? আমাদের টাকা আদায়ের ক্ষেত্রে সফলতা ভালো, খুবই ভালো। 99% এর উপরে ভালো সফলতা আছে। আ আচ্ছা। মানে রিটার্নের এই ব্যাপারে। কি সফলতা জন্য কৃষক এটা ব্যাংকের তুলনায় কিন্তু এটা অনেক বেশি, কারণ ব্যাংক 90% ও পৌঁছাতে পারে না। বেশিরভাগ ব্যাংকই 90% ও তার মানে 10% এর 10% এর বেশি তার খারাপ লোন থেকে যায়। আমাদের এখানে ব্যাংকার আছেন জনাব আব্দুর রাজ্জাক, তিনি আরো ভালো বলতে পারবেন। আম তাই নয় কি আব্দুর রাজ্জাক? মানে ব্যাংকের তুলনায় উনারা কিন্তু না, ঋণ না, আদায়ের ব্যাংকে ক্ষেত্রে সফল। ওভারঅল না, উনারা ঋণ আদায়ের ক্ষেত্রে ব্যাংকও কিন্তু 90 না, ব্যাংকে 95% অলমোস্ট হয়ে যায়। 95 এর বেশি যখন আপনি কম হইতে থাকে তখন থেকে ব্যাংকের পোর্টফোলিও খারাপ হইতে শুরু করে আরকি। আপনি যদি 90 হয়ে যায় তখন ব্যাংকের অবস্থা অনেক করুণ হয়ে যায় আরকি। মানে অ্যাসেট কোয়ালিটি খারাপ হইলেই তখন হয়ে যায়। তাছাড়া আমাদেরও ব্যাংকেরও সাধারণত 95 এর ইয়েটাই একটা থেকে যায় আরকি। তবে তাদের হচ্ছে রিটার্নটা ভালো। আমি বললাম কি, ওই যে যেমন আপনাকে বললাম তারা সেম প্রজেক্টেই আ যদি আপনি কোনো পশুপালন দেন, তার পশু কিন্তু ঠিকই আছে। ঠিক আছে? হয়তোবা পশুতে সে ৩০,০০০ ইউজ না করে ২০,০০০ ইউজ করছে, যে পশুটাকে তরতাজা করে ফেলছে আরকি। তাজাকরণ, যেটা মোটা তাজাকরণ করে আরকি। এরকম জি। করে ফেলছে। যেহেতু তার প্রজেক্ট গুলো আছে, তারা নিয়মিত বলছি তারা সমিতি বেস দেন, তারা নিয়মিত যান এবং এখানে তাদের একটা অবশ্যই এখানে তাদের অনেক হার্ডশিপ করতে হয় এটা মেইনটেইন করার জন্য।
ব্যাংকও সেটা করতে পারে। অনেক সময় দুর্বলতাতে একটু মানে মনিটরিং একটু ঘাটতি থেকে থাকতে পারে আমাদের। মানে ব্যাংকের সেটা কাছে হয়। কিন্তু তাদের বস্তুতপক্ষে আমরা এই বিষয় নিয়ে বহুবার আলোচনা করেছি আমাদের অনুষ্ঠানে যে ব্যাংকের কাছে বস্তুতপক্ষে লোকবলের ঘাটতি আছে। যে পরিমাণ লোকবল ফিল্ড লেভেলে কাজ করে এনজিওতে, ব্যাংকের আসলে ফিল্ড লেভেলে এ পরিমাণ লোক কাজ করে না। বাংলাদেশে একটি ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক, তারা ফিল্ড লেভেলে নানা রকম মানুষ কাজ করছে এবং তারা সরাসরি অনেক এ ধরনের ঋণ দিতে পারছেন। সবগুলো ব্যাংক পারছেন না। তাদের প্রত্যেকটা ব্যাংকের স্ট্রাকচার একেক রকম। আমরা এবার আমাদের শেষ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। অনুষ্ঠান আর খুব বেশি সময় যেহেতু নেই। সেই বিষয়টা হচ্ছে যে যে বিষয়টা অনুষ্ঠানের শুরুর দিকে শামসুল আলম বলেছিলেন যে নীরবে বিপ্লব ঘটিয়ে যাচ্ছে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এনজিও গুলো। সেই জায়গাটায় আসতে চাই। শামসুল আলম, আপনি যদি একটু বলেন যে আপনি নীরবে বিপ্লব কথাটা কিসের ভিত্তিতে বললেন? আসলে এনজিওরা দেখবেন কখনো কোনো সময় হাক ঢাক করে খুব বড় জোরে সোরে বলে দারিদ্র্য বিমোচন বা এই সমস্ত সাধারণ মানুষের কাছে কাজ করে না। এরা দীর্ঘদিন এমনভাবে মাটির সাথে মিশে কাজ করে সেই হতদরিদ্র, সেই অবহেলিত, সেই নিপীড়িত মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য দীর্ঘদিন দেখবেন এরা একেবারে নীরবে কাজ করে। কোনো এনজিও কিন্তু খুব জোরে সোরে হাক ঢাক বড় সরে তাদের বলতে হবে, জানতে হবে, মানুষকে জানাতে হবে, এই ধরনের কোনো কর্মকাণ্ড কিন্তু এনজিওতে আপনারা দেখবেন নেই। এনজিওরা শুধু নীরবেই কাজ করা স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, পছন্দ করে। যেহেতু তারা মনে করে যে না, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকাণ্ড হওয়া উচিত, যে ধরনের হওয়া উচিত, এনজিও মনে করে যে না, আমরা নীরবেই কাজ করা আমাদের উচিত বা দায়িত্ব। সেই দায়িত্ব থেকে কিন্তু আপনি দেখবেন সকল প্রতিষ্ঠানগুলি নীরবে কাজ করে যায়। মানুষের কল্যাণ হোক, মানুষের কল্যাণ হোক, এই হলো এনজিওর চিন্তা ভাবনা থাকে। যে কথা জি, বলছিলেন যে অনেক একটি অনেক একটি বলেন। জি, জি বলুন। আপনি শেষ করুন। তারপর আমি অন্য যে একটা কথা কথা বলছি। যে কথাটা আরেকটি কথা আপনি বলেছিলেন যে দেখেন ব্যাংকের থেকে আপনাদের ইন্টারেস্টের রেট অনেক বেশি। আসলে বেশি ওইভাবে বললে, চিন্তা করলে বেশি, কিন্তু আসলে একটি প্রকল্প শতভাগ বাস্তবায়ন করে তাকে শুধু ঋণ দেওয়াই নয়, তার জীবনযাত্রার মান উন্নত করার জন্য, তার সন্তানাদি যাতে স্কুলগামী হয়, স্কুলে যায়, তার মেয়েটি যাতে বাল্যবিবাহ না দেয়, তার ছেলেটি যাতে ধূমপান না করে, তার স্বামী স্ত্রীর মধ্যে যাতে সম্পর্ক ভালো থাকে, বহু ধরনের কর্মকাণ্ড নিয়ে কিন্তু এনজিও কাজ করে। এতগুলো কাজ করতে গিয়ে একটু খরচ বেশি হয়ে যায়, মনিটরিং ব্যয়টা অনেক বেশি হয়ে যায়। আর এই বেশি হয়ে যাওয়ার কারণেই ঋণ প্রকল্পে একটু খরচ বেশি নেওয়া লাগে। এটা গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে। সেই ইন্টারেস্টের রেটটা করা সম্ভব হয় না, যে কারণে এটা গভর্নমেন্টের নীতি নির্ধারণ পর্যায়ে যেটা নির্ধারণ করা আছে, এনজিওরা এইভাবে কাজ করে যায়। মূল বিষয়টা ছিল আমার এই বক্তব্য। আচ্ছা। আপনি বলছিলেন যে কোনো প্রকল্পে যদি আম অনুষ্ঠানের মাঝামাঝি যখন বলছিলেন যে কোনো প্রকল্পে যদি কোনো কৃষক বা কোনো গ্রাহক সে যদি ঋণ পরিশোধ করতে আ অপারগ হয়, সেই প্রকল্পটা যদি নষ্ট হয়ে যায় তাকে তার সেই টাকা ফেরত দিতে হয় না। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে এনজিও সম্পর্কে একটা নেগেটিভ কথা রয়েছে যে এনজিওর টাকা ফেরত না দিলে এনজিও এসে ঘরের আসবাবপত্রও নিয়ে যেতে পারে। এই ধরনের ঘটনাও নজির রয়েছে। তো আপনারা এই বিষয়গুলোকে মানে কেউ যদি টাকা ফেরত দিতে না পারে বা দিতে তার বিলম্ব হয়, সেক্ষেত্রে তার প্রতি কি ধরনের আচরণ করেন বা কি ধরনের সুযোগ তাকে দিয়ে থাকেন? এখন সে অনেক সুযোগ পায়, অনেক সুযোগ পায়। টাকা ফেরত দেখা যাচ্ছে যে ঘরের যে আসবাবপত্র নিয়ে যায়। আসলে আসলে কিন্তু এমনটা খুবই হাজারে একটাইডও পাওয়া যায় কি যায় না, এটা সন্দেহ দেখবেন। তবে ম্যাক্সিমামই তাদের সাথে বিনয়ী আচরণ, ভালো আচরণ, ভালো ব্যবহার, তাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক কিন্তু হয়ে যায় বা হয়ে গেছে অলরেডি দেখবেন। যে কারণে এইটা করা লাগে বলে আমার কাছে মনে হয় না। আমি আমি আমার দৃষ্টিতে আপনি দেখবেন এটা খুবই নেই বললেই চলে। যা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এনজিওর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এনজিওর এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমাদের দেশের অনেক মানুষ দেখবেন, অনেকের এখনো অতটা ধারণা,
অতটা আসেনি। উদাহরণস্বরূপ আমি বলি, ব্যাংক যে এনজিওদেরকে ফাইন্যান্স করবে, এনজিওর মাধ্যমে কৃষকদের ঋণ দেবে, এইটাও কিন্তু নূতন। এইটাও নূতন। যে কারণে অনেকে অনেকভাবে এখনো হয়তো অতটা তাদের নলেজে না থাকার কারণে অনেকে অনেকভাবে নেগেটিভ ভাবে বলে। তবে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দেখবেন সম্পূর্ণ ভিন্ন। যে কারণে একটি মানুষ মারা গেলে তার ঋণটি মাফ করা হয়। কোনো প্রতিষ্ঠানই কিন্তু এই কাজটি করে না। শুধু এনজিওতেই ব্যাংক কি কিন্তু সেটি করে? আমাদের সাথে একজন ব্যাংকার আছেন আব্দুর রাজ্জাক, তিনি বলতে পারবেন যে ক্ষুদ্র ঋণ নিয়ে থাকলে কৃষি কাজের জন্য বা এসএমই ঋণ নিয়ে থাকলে সেই ঋণ গ্রহীতা যদি মৃত্যুবরণ করেন, ব্যাংক কি তার ঋণ মাফ করে দেন? ব্যাংক পুরো ঋণ মাফ করে না। প্রতি ক্ষেত্রেই করে না, কিছু ক্ষেত্রে করে দেয়, তার মাফ করে দেয়। অনেক ক্ষেত্রেই তার প্রফিট বা ইন্টারেস্ট যেটা বলে সেটা মাফ করে দেয় আরকি ব্যাংক। আর ব্যাংক চেষ্টা করে তার ঋণটা মাফ করে দেওয়ার। ব্যাংক অনেক কিছু এনালাইসিস করতে হয়, তাকে কত টাকা দেওয়া হয়েছিল, কত টাকা সে দিতে পারছে এর মধ্যে, সেগুলো বিবেচনা করে ব্যাংক একটা ডিসিশনে আসে। ব্যাংকের নর্মস এর ইয়েতে। আচ্ছা। আমরা আলোচনা করলাম। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বেশ কিছু বিষয় জানতে পেরেছেন মনে হয়। বিশেষ করে এনজিওর মাধ্যমে ঋণ গ্রহণের ক্ষেত্রে অথবা ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে। তবে এতক্ষণ আলোচনা করে আমি যতটুকু বুঝতে পেরেছি যে একজন মানুষ ইচ্ছে করলে ব্যাংকের কাছে গিয়েও ঋণ গ্রহণ করতে পারেন, এনজিওর কাছ থেকেও ঋণ গ্রহণ করতে পারেন। তবে আপনাকে ব্যাংকের কাছে নিজে যেতে হবে, গিয়ে একটু ব্যাংক যিনি কর্মকর্তা আছেন তার সাথে কথা বলতে হবে যে আপনার কি বিষয়ে কেন ঋণ প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু আপনি কম হার সুদে ঋণ পাবেন। আর যদি আপনি মনে করেন যে আমার বাড়িতে আমি ঋণ গ্রহণ করব এনজিওর মাধ্যমে, সেটাও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটু উচ্চ হার সুদে ঋণ গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, ঋণ গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি যে কাজের জন্য ঋণ গ্রহণ করছি সেই কাজ থেকে আমি ইনকাম জেনারেট করে, আমি মুনাফা বের করে আমি যাতে আবার এই ঋণটা পরিশোধ করতে পারি। আপনাকে ঋণ পরিশোধের মানসিকতা নিয়েই কিন্তু ঋণ গ্রহণ করতে হবে। এবং এই ক্ষুদ্র ঋণ আমাদের দেশের দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে, আগামীতেও কাজ করে যাবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, আপনারা জানেন ইতোমধ্যে। এর মধ্যে কিন্তু ক্ষুদ্র ঋণেরও একটি অন্যতম অবদান রয়েছে। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে চাই। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমাদের সাথে যে অতিথিরা সংযুক্ত হয়েছিলেন আপনাদেরকে ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।